আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আপনার সাথে আমরা একজন স্টুডেন্টকে রেখেছি ইংলিশ লিগাল সিস্টেমে, যে আইন পড়াশোনা করছে। আমি সবসময় তাদেরকে হবু ব্যারিস্টার বলি আর কি। ওর নাম হচ্ছে তানভিন সুইটি। সুইটি, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড স্বাগতম। আপনাকে দিয়ে শুরু করি ব্যারিস্টার ওমর ফারুক, পড়াশোনার বিষয়টা একটু জানতে চাই আর কি, কোথায় কোথায় পড়াশোনা করে শেষ পর্যন্ত ব্যারিস্টার হয়েছেন। জি ধন্যবাদ। ডেফিনেটলি প্রাইমারি দিয়ে শুরু করাই ভালো, কারণ আপনার ওখান ইচ্ছা। থেকেই আমার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আমি সরি বলে নেই, আমার একটু সর্দি কাশির কারণে ভয়েস অর্ধেক লস্ট হয়েছে। আমার অরিজিনাল ভয়েস পাবেন না, এই কারণে দুঃখিত। প্রথম প্রাইমারি আমার শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমার গ্রামে, যেখানে আমি জন্ম নিয়েছি, পীতাম্বরপুর গ্রাম, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার। আমি প্রাইমারি শেষ করেছি লক্ষ্মীপুর পিটিআই, নোয়াখালী জিলা স্কুল হাই স্কুল, নোয়াখালী কলেজ আমার কলেজ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি লয়ে গ্রাজুয়েট হই নাই, সোশ্যাল ওয়েলফেয়ারে গ্রাজুয়েট হয়েছি। এরপর আমি সুইচ করে লয়ে গ্রাজুয়েট হয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সেন্ট্রাল ল কলেজ থেকে। এরপরে আমি প্র্যাকটিস করা অবস্থায় আমি লন্ডনে চলে যাই, উইলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে আবার অনার্স করি এলএলবিতে, এবং লিঙ্কন থেকে আমি ব্যারিস্টার হয়ে দেশে এসে প্র্যাকটিস শুরু করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি 2 বছর, এই আমার ক্যারিয়ার। তার মানে আপনার কল টু দ্য বার লিঙ্কনসিন থেকে হয়েছে। এক্স্যাক্টলি। তো লিঙ্কনসিনে কল টু দ্য বার যখন হয়, আমরা সবাই একটু ভিন্ন পরিবেশে থাকি, উইক টুইক পরে একটু আলাদা পোস্ট দিই। আজকেও আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই লিঙ্কনসিনের পরিবেশে। আপনার পাশেই উইক রাখা আছে, যদি উইকটা একটু পরে নেন। হ্যাঁ, এটা আপনার জন্য। এবং ইন দ্য মিন টাইম আমরা টেলিভিশন স্ক্রিনে আপনার কল টু দ্য বারের কিছু মেমোরিজও দেখে নেব। আপনি আইন পেশা জন্য উদ্বুদ্ধ হলেন কেন? অনেকগুলো কারণ আছে, হয়তো আমার আর কোনো অপশন ছিল না, আমি আইন পেশা ছাড়া। এমনও হইতে পারে আপনার পরিবারে কি আইনজীবী কেউ আছেন? না, আমার পরিবারে কেউ নেই, ইভেন আগে পরেও কেউ নেই। আমার দাদা, ফার্স্ট জেনারেশন লয়ার। আমার কোনো জেনারেশনে কোনো আইনজীবী কেউ ছিল না, আমি হয়ে গেছি। আচ্ছা। তবে এখন এই পর্যায়ে এসে হয়ে যাওয়াতে মন্দ ফিল করি না। আচ্ছা। আমি মনে করি যে হয়ে যাওয়াটা রাইট হয়েছে, এবং আমি সবসময় একটা জিনিস বিলিভ করি যে যে উপরে যিনি আছেন উনি সবসময় রাইটলি আমাকে গাইড করেছেন এবং রাইটলি এই পেশায় এখন রেখেছেন। থ্যাংক ইউ। আপনার সাথে পরে আরও কথা বলবো। আমি আমার স্টুডেন্টের কাছে একটু যাই। সুইটি, তুমি কি পড়াশোনা করছো? স্যার, আমি এইচএসসি কমপ্লিট করে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে ব্রিটিশ ল পড়তেছি, আর বর্তমানে এলসিএল সাউথ থেকে সেকেন্ড ইয়ারে আছি। সেকেন্ড ইয়ারে? তার মানে তুমি ব্যারিস্টার হতে আরও 1-2 বছর সময় লাগবে। তুমি ল পড়তে আসছো কেন? স্যার, লতে পড়তে আসাটা আমার পার্সোনাল ডিসিশন ছিল। আর আব্বু চাইতো যে আমাদের ফ্যামিলি থেকে কেউ একজন লিগ্যাল প্রফেশনে আসুক। কেউ নেই তোমার আইনজীবী? না স্যার, আমার ফ্যামিলি থেকে তুমি ফার্স্ট জেনারেশন আইনজীবী? স্যার। রাইট, ওকে। তোমার বাবা মা কি করেন আসলে? স্যার, আমার বাবা হচ্ছে বিজনেসম্যান আর মা হচ্ছে হাউসওয়াইফ। রাইট। তোমার বাবা এবং মাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। পাশাপাশি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে 2জন অসহায় মানুষকে রেফার করি যাদের ফিস দিয়ে আইনে আশ্রয়ের সুযোগ থাকবে না, তাদেরকে বিনা ফিসে তুমি হেল্প করবে কিনা? জি অবশ্যই স্যার। করবে, ওকে। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, হেডলাইনটা হচ্ছে অবিশ্বাস্য জামিন জালিয়াতি। এটা আপনি পড়েছেন, একটু ব্রিফলি বলবেন আসলে অবিশ্বাস্য জামিন জালিয়াতিটা কি? জি ধন্যবাদ। অবিশ্বাস্য উপরে আমি একটু বলে নিই, অবিশ্বাস্য জামিন জালিয়াতি যে এই প্রথম হয়েছে তা না, বিশ্বাস্য জামিন জালিয়াতি হয়েছে। এটা আমরা দীর্ঘদিন যাবৎ এই জালিয়াতি চক্রের খপ্পরে আমরা পড়েই আছি। কখনো জাজ সাহেবের সই নকল করে, কখনো নিজেরা জাজ সাহেব হয়ে, কখনো যা যা হয় আর কি। এটি একটা চেঞ্জ হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট থেকে, এটা চেইন জালিয়াতি। আমি বলি অনেক সময় নিউজে দেখবেন যে অমুক করেছে তমুক করেছে, আসলে চেইন জালিয়াতি। মাত্রাটা বেড়েছে কি কমেছে, ব্যারোমিটারটা কি, সেটি এখন আলোচনার বিষয়। এই জালিয়াতি অবিশ্বাস্য মানে আগে কখনো হয়নি, এই হেডলাইনে এমনই মনে হচ্ছে অবিশ্বাস্য, তার মানে আগে কখনো এটা বিশ্বাস করা যায় না জামিনের জালিয়াতি হয়। জালিয়াতি হয়ে আসছে, এটা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এটা থামাতে পারতেছি না। কিন্তু কোনো ব্যবস্থা কখনোই নেওয়া হয়নি, তাই না? ব্যবস্থা কখনো নেওয়া হয়নি ওইটা আমি বলতে পারবো না। যেই মেজারটা নেওয়া হয়েছে সেই মেজার এতই অপ্রতুল
যে আপনি হয়তো একদমই রিমোটের একজনকে আপনি এনে শাস্তি দিলেন, কিন্তু যারা এটাতে একদম যে হেডমাস্টার তাদের এই চেনটাকে আইডেন্টিফাই করে আপনি তাদেরকে শাস্তির আওতায় কখনো আনা হয়নি। এবং না হওয়ার অনেকগুলো কারণ আছে। কারো না কারো ক্লার্ক জড়িত। আচ্ছা, হ্যাডমওয়ালা আইনজীবী বা নেতা আইনজীবীর ক্লার্ক হলে সে তাকে এটা থেকে ছাড়িয়ে আনার জন্য যা যা বাজে বন্দোবস্ত আরেকটা জালিয়াতির আশ্রয় নেয়। আচ্ছা, তো আমি যেটি বলছি সেটি হচ্ছে আমাদের এই জালিয়াতি বন্ধ করতে হলে তো শুধু কারো একজন পুলিশের পক্ষে সম্ভব না। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, অনেকগুলো গ্রুপ জড়িত। আমার বার অ্যাসোসিয়েশন যদি স্ট্রং হতো, যদি পলিটিসাইজ না হইতো, তাহলে এই জালিয়াতিগুলো অনেক কমতো এবং এই জালিয়াত চক্রের যারা আছে তারা এই প্রিমেজে থাকতে পারতো না। এখনো তো টাউট বাটপারে ভরা, এখনো অনেক কেস আমরা সরাসরি পাই না, আমার অনেক লয়ার পায় না, আমার অনেক লয়ার টাউটের মাধ্যমে আমাদের মামলা করে। তো সুতরাং যেই জালিয়াতির কথাগুলো বলছেন, অশুভের কথা বলছেন, খারাপের কথা বলছেন, এই খারাপগুলো বন্ধ ততদিন পর্যন্ত না হবে পুরো চেইনকে, হেডমাস্টারকে, গ্যাংকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা যায়। এটা শাস্তিটা কি তাহলে? জালিয়াতির শাস্তি তো 7 বছরের তো আমাদের আছেই। আমরা জালিয়াতি করবে, ফ্রড করবে, টেন্ট করবে, তারপরে ফেক ডকুমেন্ট বানাবে, এইটা জালিয়াতির শাস্তি তো আমাদের একদমই প্যানেল কোডে অ্যাভেলেবেল আছে। তো সুতরাং এই প্যানেল কোডের অ্যাভেলেবিলিটি তো আজকে 2.5 বছর যাবত ধরে চলমান আছে, কিন্তু এক্সিকিউশন হচ্ছে না। আপনার জানা মতে এই পর্যন্ত কারো শাস্তি হয় নাই? আমি জানা মতে শাস্তির নিউজ হয়, আমার জানা মতে হয় না, আমি এরকম কিছু পাই নাই। তবে আমাদের এখানে টাউট ধরা হয়েছে, টাউট পাকড়া করা হয়েছে, ওদেরকে ইয়া করা হয়েছে। আমি যতটুকু, ইফ আই এম নট রং, 5-7 বছর আগে এরকম একটা চক্রের 2-3 জনকে আদালত পর্যন্ত সোপর্দ হয়েছে, পরে শাস্তি কি হয়েছে আমি জানি না। কিন্তু এটা কেমন লিগ্যাল সিস্টেম আপনি বলেন তো, যেখানে বছরের পর বছর আপনার জালিয়াতি হচ্ছে কিন্তু কোনো শাস্তি হচ্ছে না? আচ্ছা, আমি আপনার একটা উদাহরণ দিই, বলেন। অপ্রাসঙ্গিক হলো 47 লাখ মামলা পেন্ডিং বাংলাদেশে বর্তমানে। 47-এর সাথে যদি এক মামলা 4 জন করে ধরেন 2 কোটি, প্রায় 2 কোটি লোক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আদালতে ঘুরে ঘুরে সর্বশান্ত হয়ে যাচ্ছে। নট অনলি দ্যাট, 4th জেনারেশন 3rd জেনারেশন আমার কাছে এসছে। আমার দাদা মরে গেছে মামলা করে, বাবা মরে গেছে, এখন আমি আছি। আমি নিজে 3rd জেনারেশনে 2টা মামলা করছি। ইভেন সার্ভিস ম্যাটারে, পেনশন বেনিফিটে তার নাতি এসে বলছে আমাদের সব মরে গেছে। আমি উদাহরণ দিই, একজন জাজ, ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনি কোর্টে আমাকে বলেছেন, মিস্টার ওমর ফারুক, অনেক কথাই তো টেলিভিশনে বলেন, আমি 20 বছর পরে একটা পেনশন বেনিফিটের মামলার রায় দিয়েছি, খোঁজ করে পাচ্ছি না যার পক্ষে রায়টা গেছে সে জীবিত আছে কি নাই, তার তদবির কারকও নাই, তার লয়ারও নাই। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ রুল অফ ল। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা এগুলো বলেই ক্ষান্ত হলে তো চলবে না, আমাদের এগুলার কি উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো কি অ্যাড্রেস করা হচ্ছে? জাতীয় সংসদে আপনি ডিবেটে কখনই কি এগুলো আসছে? অথচ এটাই আসা উচিত। রুল অফ ল যদি আপনি এস্টাবলিশ করতে চান একটা দেশে, তাহলে কি হবে? শাস্তি নিশ্চিত করতে হবে গুন্ডা পান্ডা বদমাইশদের, আদারওয়াইজ তো ওরাই ডমিনেট করবে। কিন্তু এবং অল্প সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। ইংল্যান্ডে আপনি জানেন, ইংল্যান্ডে একটা ক্রিমিনাল মামলার সর্বোচ্চ লিমিট হচ্ছে 3 মাস, সিভিল মামলার 6 মাস। ইফ ইউ সিকিং টাইম, আপনি কস্ট দিতে হবে। ইংল্যান্ডে কস্ট ফলো দ্য ইভেন্টস, আমরা পড়ে এসেছি, এবং সেটা প্রতিপালিত হয়, যেই পক্ষ হারবে সে কস্ট দিবে। বাংলাদেশে আসেন তো, শুধু আমার একটা কেসে রিসেন্টলি সোনালী ব্যাংকের এগেইনস্টে 20 লাখ টাকা কষ্ট হয়েছে। 40 বছর মামলা করার পর ওই লোকের পক্ষে বিনা পয়সায় মামলা করেছে হরেন চন্দ্রনাথ। সেখানে সোনালী ব্যাংক একটা বড় প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে কস্ট ইম্পোজ হয়েছে। তো হোল সিচুয়েশন নিয়ে আপনি কি আসলে হতাশ? আমি হতাশার সর্বনিম্ন তলানিতে আছি। 25 বছর ওকালতি করার সর্বনিম্ন তলানিতে আছি। অর্থাৎ আপনি পুরো সিস্টেমটাকেই পলিটিসাইজ করছেন। পলিটিসাইজ আমি অপছন্দ করি না, ভালো, কিন্তু বাজেভাবে পলিটিসাইজ করছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিনস সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে, আপনি অবাক হবেন সেই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কিভাবে কন্ডাক্ট হবে এটা আইনে বলা আছে। আইনে বলা আছে কোনো রাজনৈতিক প্যানেল হবে না, রাজনৈতিক পরিচয় হবে না। আমাদের আচরণবিধি নতুন করে যারা করেছে তারা বলেছে এখানে রাজনৈতিক প্যানেল হবে না। আমাদের কেউ মানেনি, সবাই রাজনৈতিক প্যানেল দিয়েছে, অমুক প্যানেল তমুক প্যানেল। এবং সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টের লিডার নির্বাচন করেছে 64 জেলা বারে যারা প্র্যাকটিস করে তারা, জিপিপিপিগণ। সুপ্রিম কোর্টের নেতা নির্বাচিত হয়েছে 64 জেলা বারের। উইল টক অ্যাবাউট ইট লেটার। আপনি একটু বলেন, আপনি তাহলে এদেশের সাধারণ জনগণকে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র প্র্যাকটিশনার হিসেবে কি ভরসা দিতে চান আইনের বিষয়ে? আপনি ভরসা দিতেই চান না? না, ভরসা তো থাকতে হবে, আমার হোপ থাকতে হবে, ড্রিম থাকতে হবে। ইট ডাজন্ট মিন দ্যাট কোনো কাজ হচ্ছে না। ইট ডাজন্ট মিন দ্যাট আমরা একদমই রটেন পৌঁছে গেছি। ইট ডাজন্ট মিন দ্যাট আমাদের এখনো ভালো লোকগুলো নাই, আছে ভালো লোকগুলো। ওদেরকে কাজে লাগাতে হলে, এনকারেজ করতে হলে, একটি বৈষম্যহীন মেধাভিত্তিক
যার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই স্পিরিটে কাজ করতে হবে, মেধা ভিত্তিক। আবার বলছি, আপনি ধরেন একটা অথরিটি, আপনি যদি মনে করেন যে কালামিয়া সে আমার বাড়ির পাশের লোক, অযোগ্য হলেও কিছু যায় আসে না, লুঙ্গি পরে এসছে, আপনার প্যান্টটা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি দিয়ে দিছেন, এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন হরিজন সম্প্রদায় থেকে যদি কোনো মেধাবী আসে আপনাকে লিড করবে, ইউ মাস্ট অ্যাকসেপ্ট হিম। আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্যারিস্টার সিনে ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা আপনার জন্য দুটো প্রশ্ন পেয়েছি দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আমি আবার পড়ছি, baristas.in25@gmail.com। এই ঠিকানা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্নগুলো আমরা সিলেক্ট করে কোয়ালিফাইড ব্যারিস্টার আছেন তার উদ্দেশ্যে আমরা করে থাকি। আজকে আমরা ব্যারিস্টার ওমর ফারুকের উদ্দেশ্যে যে দুটি প্রশ্ন সিলেক্ট করেছি, আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট তানভিন সুইডি, তুমি যদি স্যারের উদ্দেশ্যে প্রশ্নগুলো একটু করো, ওয়ান আফটার অ্যানাদার। আপনারা আইনজীবীরা বেশি আইনের কথা বলেন আর আপনারা আইনজীবীরাই আইন ভাঙেন। আপনারা আইনজীবীরা যেখানে ন্যায় পথে থাকার কথা সেখানে আপনারা দলীয় রাজনীতির লেজুট ভিত্তি করেন। দল লেজুট না ছাড়া পর্যন্ত কোর্ট অঙ্গন সঠিকভাবে চলে না। দয়া করে আপনারা হয় আইন পেশা নিয়োজিত থাকুন আর না হয় পুরোপুরি রাজনীতি করুন। বাধা নেই রাজনীতি করতে, আপনি তাই করবেন কি? হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু আগে যে প্রশ্নের অবতারণা করেছি, এক্স্যাক্টলি রিলেভেন্ট। ইয়েস, আইনজীবী রাজনীতি করবে, আমি এটার কোন বিরোধিতা করছি না, বাট নট প্রিমাইজেস ইন দ্য কোর্ট। ভেরি সিম্পল। আমাদের আমি 25 বছর আগে 20 বছর আগেও বলছি, আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে সংগঠন, প্রাইভেট একটা সংগঠন, সেটি শুধু আইনজীবীরাই নির্ধারণ করতো তার নেতা কী হবে, এবং সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি কখনো বাজেভাবে ক্যাম্পেইন করতো না, রঙিন পোস্টার দিত না। অর্থাৎ তাকে চুজ করতো, রেগুলার প্র্যাকটিশনার দেখতো যে তার আচরণ কী ছিল কোর্টে, কতগুলো মামলা সে ডিসপোজাল করেছে, কত গরিবের প্রতি তার মমতা ছিল কিনা, এগুলো সব দেখতো। বর্তমানে আমাদের আইন আছে, আপনাকে আবার রিপিট করি, যে বারের ভিতরে, কোর্টের ভিতরে রাজনীতি নিষিদ্ধ আইনই আছে, এবং সেটি বেগম খালেদা জিয়া সরকারের আমলে, মওদুদ আহমদের সময় একটা আইন করে বলা হয়েছে যে এই সুপ্রিম কোর্টে যারা ওকালতি করবে, রেগুলার প্র্যাকটিস করবে, তারাই তাদের নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট দিবে, অর্থাৎ 1 ভোট। কিন্তু পরবর্তী আওয়ামী লীগ সরকার এসে তারা সারা বাংলাদেশের জিপি পিপিদের ভোট কালেকশনের জন্য এই আইন রহিত করেছে, এবং সেই রহিতকরণ আইন দিয়ে আমরা নির্বাচিত হচ্ছি। এখন সমস্যা কোথায়? আপনি যখন একদমই টোটালি পলিটিসাইজড বা পলিটিক্যাল একজনকে আপনি নির্বাচন করেন, তখন কিউবিকেলস দেওয়ার সময় সে ওই পলিটিক্যাল বিবেচনায় দেয়। যখন অ্যাটর্নি জেনারেলের অফিসে নিয়োগ হয়, টোটালি পলিটিসাইজড লোকজনকে নিয়োগ দেওয়া হয়। যখন জাজ নিয়োগ আসবে, তখন টোটালি পলিটিক্যাল লোক নিয়োগ দেওয়া হবে, যার কারণে পুরা কোর্টটা পলিটিক্যাল হয়ে গেছে। এই সত্যটাকে ধারণ করে আপনি দেখেছেন জুলাই আগস্টের পরে অনেক কথা হয়েছে, অনেক বার্তা হয়েছে, এবং আমাদের জাজমেন্টগুলোকে পলিটিসাইজড হওয়ার কারণে বেগম খালেদা জিয়ার যেখানে 5 বছরের সাজা হয়েছে ইরেগুলারিটিজের কারণে, ইলিগালিটিজ না, ইরেগুলারিটিজটাও অনেক রিমোট ছিল, সেটিকে 10 বছর বাড়িয়ে দিয়ে একজন অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে জাজ। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? পরে সেকেন্ড কোয়েশ্চেন তুমি করো। আদালত আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে বলে আমরা মনে করি, কারণ আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির আইনজীবীরা সুপ্রিম কোর্টে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন, কিন্তু বিএনপির শাসন আমলে আওয়ামী লীগ আইনজীবীরা তো অংশগ্রহণ করতেই পারছেন না। আপনার মতে আইন আদালত ভালো খারাপ হচ্ছে কিনা? ভালো না খারাপ হচ্ছে বলেন? ধন্যবাদ। ইটস ব্যাড। অর্থাৎ আমরা ব্যাড এক্সাম্পলকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমার চোখের সামনে হাতুড়ি পিটা দেখেছি, আমার চোখের সামনে পুলিশি অ্যাকশন দেখেছি, আমার চোখের সামনে কিভাবে যা বাজে হয়েছে, ডিক্লেয়ার হয়ে গেছে সম্পাদক প্রেসিডেন্ট, সেটা দেখেছি। কিন্তু এটার উত্তরণের এই বছরই সুযোগ ছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে কারো সুইট উইলে একটা পক্ষকে, যারা ভোটার, যাদেরকে আমরা আইনজীবী হিসেবে স্বীকৃতি দিয়েছি, তাদেরকে প্রার্থী হতে 40 জনকে বাদ দেওয়াটা, এটা জঘন্যতম অপরাধ হয়েছে, জঘন্যতম এক্সাম্পল হবে, এবং আমি মনে করি ভবিষ্যতে এর থেকে আমরা বেরিয়ে আসতে আমাদের অনেক কষ্ট, অনেক কাঠখড় পোড়াতে হবে। থ্যাংক ইউ। সুইটি, তোমার কাছে আসি। আইন অঙ্গনের কোনো কিছু তোমাকে কি কষ্ট দেয়? তুমি তো নিশ্চয়ই আইন অঙ্গনে ঘোরাফেরা করো বা অথবা জানাশোনা করো, হ্যাঁ? কোনো কিছু কষ্ট দেয় তোমাকে? স্যার, আইন অঙ্গনের মধ্যে আমার সবথেকে বেশি কষ্ট দেয় যখন কোনো ইনোসেন্ট বা কোনো ফাইন্যান্সিয়ালি উইক পারসন যখন মানে প্রপার ওয়েতে জাস্টিসটা পায় না,
তারপর হচ্ছে লিগ্যাল প্রসেস অনেক ডিলে হয়, দেন এক্সেসিভ প্রেশার, তারপর আনএথিক্যাল প্র্যাকটিসের কারণে মানুষের অনেক অসুবিধা এবং একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, যার কারণে ওরা মানে কোর্টে যেতে চায় না ওইরকম। তো তোমাকে যদি দায়িত্ব দিই তুমি কি করবে তাহলে বলো? স্যার আমি ফেয়ার ট্রায়ালটা একটু ডেভেলপ করব, দেন টাইম ম্যানেজমেন্ট এবং কেসের ম্যানেজমেন্টটা একটু বেটার করা ট্রাই করব। রাইট, ওকে। তুমি আমাকে অ্যাডভাইস করো, যদি আমি জানি তুমি কোয়ালিফাইড না অ্যাডভাইস করো, যেটা কমন সেন্স ইউজ করতে পারো। একজন ডাক্তার ধরো কাউকে সার্জারি করলো, অপারেশন করলো, সরল বিশ্বাসই তো সব অপারেশন হয়, সে মারা গেল, তো এক্ষেত্রে ডাক্তারের কি এটা কোনো অপরাধ হবে? স্যার ডাক্তার যদি মেডিকেল প্রসিডিওর তারপর স্কেল অ্যান্ড রেসপন্সিবিলিটি মেনটেন করে যদি চিকিৎসাটা করে, এরপর আনফর্চুনেটলি যদি ডেথ হয়ে যায় তখন এটা ক্রিমিনাল অফেন্সে পড়বে না। আচ্ছা, তো এখন তাহলে ডাক্তারকে আমরা আইনের আওতায় আনবো কীভাবে, কীভাবে ব্যবস্থা নেব? সে যদি বলেছে না আমি ওটা তো সরল বিশ্বাসে করেছি, যদি ইন্টেনশনালি আর রেকলেসলি যদি করে তখন এটা বাংলাদেশের ক্রিমিনাল আইন অনুযায়ী মার্ডার হিসাবে কনসিডার করা হবে। রাইট, ওকে। তোমার কাছে আরও আসবো কথা বলার জন্য। আমি ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে নিউজ পেপার রিপোর্ট আরেকটা হেডলাইন হচ্ছে থানার ভেতরে মা মেয়েকে নির্যাতনের অভিযোগ, পেকুয়ার ওসিকে আদালতে তলব। বিষয়টা আপনি জানেন? পুরনো ঘটনা, বহু ঘটনা। হ্যাঁ, বহু না। অর্থাৎ আপনি যখন কারো রিমান্ড আদেশ হয় তখন থানালারা উৎফুল্ল হয়, তাকে ডিম থেরাপি থেকে শুরু করে বিভিন্ন থেরাপির ভয় দেখাবে আর কিছু টাকা কামাবে। আচ্ছা, আর থানার ভিতরে তো ওখানে তো ভদ্রলোক যেতে পারে না, ভদ্রলোক যাওয়ার সাহসও নাই, আমাদের এক্সপিরিয়েন্স আছে। এই থানাটা হয়ে গেছে অর্থাৎ বাজে লোকের একটা আড্ডাখানা এবং তাদের প্রোটেকশনের একটা জায়গা। এই মা মেয়েটাকে যে তারা শুধু নির্যাতন করছে আমি হ্যাপি, নির্যাতনের পরে যে খুন করে নাই বা অন্য কিছু করে নাই, এটাতে আমি সাধুবাদ জানাই। কারণ এখানে তো আমরা দেখেছি ইয়াসমিনকে অনেক আগে, ব্যাক টু 20 বছর আগে, ইয়াসমিনকে ধরে নিয়ে প্রোটেকশনের জন্য গেছে, রেফ করে মেরেই তো ফেললো। সুতরাং এগুলো যদি কঠিন হস্তে আপনি দমন না করেন, আমার টাকায়, ট্যাক্সের টাকায় আমি দারোগা নিয়োগ করেছি অস্ত্র দিয়ে, গাড়ি দিয়ে, যে আমার প্রোটেকশনের জন্য। আমি বলতে সবাই, ইভেন যদি একজন ক্রিমিনালও দৌড়ায় গিয়া থানায় গিয়া বলে যে ইয়েস আই ডিড দ্যাট ক্রাইম, তাকে প্রোটেকশন দিবে অপরাপর মব থেকে, তাই তো? আর আমি ইনোসেন্ট গিয়া বলছি আমার উপর এই অত্যাচার হয়েছে। আমি নিউজে দেখেছি একজন টিওনো গেছে, সেও গল্প করে ওসির সাথে চলে আসছে, ওদেরকে প্রোটেক্ট করলো না, ওদের এই রক্তাক্ত শরীর দেখে। মানে আমরা কত ইনহিউম্যান, আমরা কত বাজে। রুল অফ ল বলতে, রুল অফ ল এর প্রোটেকশন তো ওরাই দিবে। ওরা যে বাজে, সারা পৃথিবীতে এই সংবাদগুলো আমাদেরকে বাজে করে ফেলে। অর্থাৎ রুল অফ ল এ আমাদের সূচক যে এত তলানিতে আমরা লজ্জিত হয়ে যাই। অনেক সময় বলে যে উগান্ডা নাকি আমাদের চেয়ে ভালো। তাহলে কি শাস্তি হওয়া উচিত এই পুলিশের? এই পুলিশের প্রথম তো ডিপার্টমেন্টাল শাস্তি। দেখেন ওদের ডিপার্টমেন্টাল একটা শাস্তি আছে। প্রথমে তার চাকরিটা চলে যাবে, এরপরে ক্রিমিনাল মামলা হবে, ডিপার্টমেন্টাল মামলা হবে, দুইটা একসাথে চলবে। এবং তার ক্ষেত্রে শাস্তিটা বেশি হবে যেহেতু সে ট্রাস্টেড ফর সিকিউর আস। তো সুতরাং তার অনেকগুলো ব্যারোমিটারে তার শাস্তি হবে। থ্যাংক ইউ। আপনার সাথে আরও কথা বলবো। আমি সুইটির কাছে যাই। সুইটি, আমাদের বিচার ব্যবস্থা খুব ধীর গতিতে চলছে, তাই না? অনেক মানুষ এই কারণে বিনা বিচারে আটক আছে। তুমি কি বলতে চাও এই সম্পর্কে? স্যার এই বিষয়ের মধ্যে যারা বিনা বিচারের মধ্যে লং টাইম একটা প্রসেসের মধ্যে জেলে থাকতেছে, তাদের আসলে প্রপার জাস্টিসটা হচ্ছে না। তো প্রপার জাস্টিস না হওয়ার কারণে তারা ইনোসেন্ট বা অপরাধী যদি হয়ে থাকে তখন ওই জাস্টিসটা মানে পাচ্ছে না ডিলের কারণে। এই জন্য তোমার সাজেশন কি? জাস্টিসটা তাড়াতাড়ি পাই, ওটার জন্য ব্যবস্থা করা উচিত। তুমি তো জানো নিশ্চয়ই উকিলদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আচ্ছা না? এটা তো অনেক মহৎ পেশা। ইংল্যান্ডে গেলেই আমরা বুঝতে পারি, তাদেরকে সবাই মানে ব্যারিস্টার্সরা, উকিলরা ওয়েল রিগার্ডেড, আমাদের দেশে অতটা না হলো। তো এই পেশাকে আরও মহৎ করতে হলে তাহলে তোমার কি সাজেশন থাকবে? আমরা জানি যে লয়াররাও হচ্ছে মানে একটা পার্সনের ভয়েস হিসাবে কাজ করে, আর লয়ার প্রফেশনটাকে নোবেল প্রফেশন হিসেবে মানুষ জানে। যদি এই পেশাটাকে যদি আমি আরও মহৎ হিসেবে তুলতে চাই, তখন আমি চাইবো যে আরও কেস নিয়ে যাতে লয়াররা ডিসকাস করে তারপর জাস্টিসটা এনশিওর করতে পারে। থ্যাংক ইউ। আপনার কাছে আসি। আমাদের দেশে মেডিকেল ল তো এতটুকু ডেভেলপমেন্ট না আসলে, তাই না? আমাদের টটটা এখনো ডেভেলপ হয়নি, টটও তো ডেভেলপ হয়নি, তাই না?
তাহলে একটু বলুন তো উন্নত বিশ্ব প্রেক্ষাপটে আমরা কি করতে পারি আমরা আসলে অনেক একটু? পিছিয়ে আছি, তবে কোকা-কোলার একটা মামলায় আচ্ছা 2 কোটি টাকা সম্ভবত এই 5 নট রং ক্ষতিপূরণ পেয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে কোকা-কোলার গাড়িতে, ওরকম। আর আমি একটা মামলা করেছি, আপনার মনে আছে, 30 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে, শিশু নাইমের হাত ব্রাহ্মণ কাটা গেছে। তো এগুলো হাইকোর্টের মাধ্যমে। আর ফেডারেল ল একটা আছে যেটাতে শাস্তি খুব কম, জরিমানাটা খুব কম। কিন্তু আমাদের মেডিকেল নেগলিজেন্স যেটি আপনি উত্থাপন করেছেন, সেই নেগলিজেন্সে আমরা অত ডেভেলপ করিনি। বাট ওখানে মেডিকেল যে তাদের অ্যাসোসিয়েশন আছে, বোর্ড আছে, যারা তাদের সার্টিফিকেট দেয়, ওখানে একটা শাস্তির বিধান আছে, আর প্যানেল করে 6 মাসের একটা শাস্তির বিধান আছে অনলি। তো 6 মাস তো একটা নতুন করে একটা প্রপোজাল আইন আমি কোথাও দেখেছি, সেখানে কিন্তু এটা বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা। আমাদের মেডিকেল নেগলিজেন্সে শুধু ডাক্তার করে তা না, ভুয়া ডাক্তারে ভরা। হ্যাঁ সেটাই বলছি। আপনি ভুয়া ক্লিনিকে ভরা। আমার ইসিজির মেশিন বসাচ্ছে, আমি নাম বলবো না এখন, সে বেশি করে মেলাইন হবে। আমি তাহলে জিজ্ঞেস করছি, তুমি আমার যে মেশিন টেশিন বসাচ্ছ, তুমি কে? কথা, আমি একসময় আয়া ছিলাম। ও মাই গড। এবং বড় তো, সুতরাং আমি যেটি বলছি সেটি হচ্ছে, এগুলো মনিটর করার মতো যারা ছিল তারা ঘুষ খায়, যারা ইন্সপেক্টর এগুলো সার্টিফিকেট দেয়, ঘুষ দিয়ে সার্টিফিকেট নেয়। আর নেগলিজেন্সের শাস্তি এগুলা আনতে হলে আমাদের ইংল্যান্ডে যে টট পড়েছি আমরা, ওই টটটা এত ডেভেলপড হয়েছে, লর্ড ড্যানিং এর অনেক জাজমেন্ট আছে এই নেগলিজেন্সের উপরে। এগুলাকে যদি কম্পাইল করে, বেশি কষ্ট না তো, ওগুলা কম্পাইল তো আছেই, কম্পাইল করে আমাদের দেশের ওগুলোকে প্রেসিডেন্ট হিসেবে ইউজ করা যায়। এক্স্যাক্টলি। সুশাসন নিশ্চিত করতে হলে আপনি সুনাগরিক দরকার, সৎ নাগরিক দরকার, আর পড়ালেখা জানা দরকার, গার্ডসওয়ালা দরকার, আর যার পেশা আছে তাকে ওখানে দেওয়া দরকার। থ্যাংক ইউ। সুইটি, তুমি ফ্রেন্ডসদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? ওরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি মোটিভেট করে। তো আমি আসলে অনেক লাকি ওদের মতো ফ্রেন্ড পেয়ে। থ্যাংক ইউ। আপনার কাছে ফাইনাল প্রশ্ন, স্টুডেন্টস লাইক সুইটি, আপনি কি উনি অ্যাডভাইস করতে চান? আমি অ্যাডভাইস হিসেবে আমি হোপ করি, এখনো বিশ্বাস করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো। কেন বিশ্বাস করি? জুলাইয়ের এত বড় ঘটনার পরে আমার বিশ্বাস দ্বিগুণ হয়েছে, 3 গুণ হয়েছে। আমরা পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ব্যারিস্টার আমর ফারুক। এটাই আসলে আজকে আমাদের সময় ছিল আর কি। আই এম সরি, আরও কথা বলার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমার মতো কম জানা একজনকে। সুইটি, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।